করছিলাম। আমরা গতকালকে মূলত অ্যাকাউন্টিং ইকুয়েশন দিয়ে শেষ করেছিলাম। অ্যাকাউন্টিং ইকুয়েশন, বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন, এবং সেই বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশনকে আমরা পরবর্তীতে এক্সপান্ড করেছি। হ্যাঁ, যে ওনার্স ইকুইটিকে ওনার্স ক্যাপিটাল, ওনার্স ড্রয়িংস, রেভিনিউ, এক্সপেন্স, এই বিষয়গুলো দিয়ে সেপারেট করে নিয়েছিলাম। সেটাতে আসবো, তবে আজকের কাজটা কিছুটা ম্যাথমেটিক্যাল, কিছুটা সিম্পল, তো আপনারা অনেকেরই পরিচিত। তবে আজকের ক্লাসটা শুরু করার আগে আমি দুইটা জিনিস নিয়ে একটু ক্লাসটা শুরু করতে চাই, আহ, যাতে করে গত দিনের ক্লাসের কন্টিনিউটিটা আমরা মেনটেন করতে পারি। প্রথম যে জিনিসটা আমরা শুরু করতে চাই, যে কোরিয়ান ডিসকাউন্ট, এটা একটা কেস স্টাডি, খুব ইন্টারেস্টিং। এবং আপনাদের যাদের আগ্রহ থাকবে ক্লাস শেষে বা যে কোনো সময়, আপনারা এই সোর্সে গিয়ে, যে সোর্সটা আমি মেনশন করে দিচ্ছি, এই সোর্সে গেলে আপনারা এই ডিসকাউন্ট বা এই কেসটা সম্পর্কে জানতে পারবেন। তো এটার সাথে আসলে আমাদের যে কন্টেন্ট, এটা রিলেভেন্সটা কি? আসলে আমরা যে জায়গাটায় ফোকাস করছিলাম, আমরা ফোকাস করছিলাম অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, বিল্ডিং ব্লকস, এই জিনিসগুলোর গুরুত্ব কি অ্যাকাউন্টিং এ, গ্যাপ, আইএফআরএস প্রিন্সিপাল, এগুলো ফলো করার ক্ষেত্রে আসলে কোনো সুবিধা বা প্র্যাকটিক্যাল বেনিফিট আছে কিনা। তো সেইটারই একটা ক্লাসিক কেস হচ্ছে কোরিয়ান ডিসকাউন্ট কেস। কোরিয়ান ডিসকাউন্টের কনসেপ্টটা কি? কোরিয়ান ডিসকাউন্টের কনসেপ্টটা হচ্ছে, কোরিয়ার যে স্টক মার্কেট, কসপো যেটাকে বলে, তো সেই কোরিয়ান স্টক মার্কেটে যে শেয়ার গুলো ট্রেড হয়, অ্যাজ এন ইনভেস্টর, ইনভেস্টররা যখন সেই শেয়ার গুলাকে ভ্যালুয়েশন করে, যে একটা শেয়ারের দাম কত হওয়া উচিত, ওদের ভ্যালুয়েশন যদি হয় ফর এক্সাম্পল $10, যে এই কোম্পানির এই শেয়ারটার প্রতিটা শেয়ারের দাম হওয়া উচিত $10, কিন্তু ওরা ওইটাকে ডিসকাউন্টে দেয়। ডিসকাউন্টে মানে ভ্যালুয়েশন বলছে $10, ওরা বলবে ঠিক আছে তাহলে লেটস সে $5। তার মানে সবসময় ওরা, ওরা কারা? ইনভেস্টররা। সেটা ইন্টারন্যাশনাল ইনভেস্টরও হতে পারে, কোরিয়ান স্টক মার্কেটের যারা লোকাল ইনভেস্টর তারাও হতে পারে। তারা কোরিয়ার স্টক মার্কেটের যে কোনো স্টকের প্রাইসকে ডিসকাউন্ট করত। তার মানে সামথিং ইজ রং। আগে ভ্যালুয়েশন করতো, ভ্যালুয়েশন করে যদি দেখে যে 5 টাকা আসছে, ওরা বলতো 5 টাকা আসছে, ঠিক আছে এটাকে ডিসকাউন্ট করি 50%, $2.5। এই বিষয়টা কেন? এই বিষয়টা হচ্ছে, কোরিয়ান ইকোনমিতে, কোরিয়ান অ্যাকাউন্টিং যে প্রিন্সিপাল, সেই জায়গাতে ওরা আইএফআরএস অথবা এফএএসবি, দ্যাট ইজ জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, এ কোনোটাকেই প্র্যাকটিসে আনেনি বা আনতো না। তার মানে কোনো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে ওরা ওদের কোম্পানিগুলোর অ্যানুয়াল রিপোর্ট বা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং করতো না। এই না করার কারণে কি হতো, ওরা ওদের নিজস্ব কিছু প্রিন্সিপাল ফলো করে চলতো। যেমন একটা প্রিন্সিপাল আপনাদেরকে বলতে পারি, একটা রুলস বলতে পারি, খুব ইন্টারেস্টিং। আপনার কোম্পানির যদি ডোমেস্টিক অপারেশন থাকে এবং ইন্টারন্যাশনাল অপারেশন থাকে, তাহলে আইএফআরএস প্রিন্সিপাল বা অ্যাকাউন্টিং রুলস অনুযায়ী আপনি আপনার ডোমেস্টিক বিজনেস থেকে যে রেভিনিউ হবে এবং ইন্টারন্যাশনাল বিজনেস থেকে যে রেভিনিউ হবে, দুইটাকেই মার্চ করে আপনার অ্যানুয়াল রিপোর্ট বা ফাইন্যান্সিয়াল রিপোর্ট জেনারেট করবেন। ওইটাকে আমরা কি বলি? কনসলিডেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। হ্যাঁ, কিন্তু কোরিয়ানদের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি ছিল। ওদের কোম্পানির ক্ষেত্রে বলা হতো আপনি শুধু ডোমেস্টিকটা যদি রিপোর্ট করেন, ইন্টারন্যাশনালটা রিপোর্ট না করলেও চলবে। তো এই যে ওদের ফাইন্যান্সিয়াল রিপোর্টিং বা ফাইন্যান্সিয়াল ডেটা যেটা আমরা পড়ে আসছি, যে ফার্স্ট কাজ হচ্ছে ট্রানজেকশনকে আইডেন্টিফাই করা, সেকেন্ড কাজ হচ্ছে এটাকে রিপোর্ট করা, এবং লাস্ট কাজ হচ্ছে এটাকে কমিউনিকেট করা। ওদের এই কমিউনিকেশন যেটা হতো, যে রিপোর্টটা ওরা কমিউনিকেট করতো টু দ্য ইউজার, ইউজাররা এটার উপরে খুব একটা কনফিডেন্স পেত না। কারণ ওরা জানতো যে ওরা নিজস্ব রুলস রেগুলেশন দিয়ে রিপোর্টিং করে, অ্যাজ এ রেজাল্ট ওরা হয়তো রেভিনিউ কম দেখাচ্ছে,
বা হয়তো রুলস ওয়াইজ ঠিকঠাক ভাবে রিপোর্টিং করছে না, এবং যার কারণে কোরিয়ান স্টক গুলা সবসময় ডিসকাউন্টে ট্রেড হতো। এবং যেহেতু স্টক গুলা কম দামে সেল হতো, বাই হতো, কোরিয়ান স্টকের মার্কেটের যে ইন্ডেক্স, যেটা আমাদের মার্কেটে ঢাকা স্টক ইন্ডেক্স, ওই ইন্ডেক্স কিন্তু সবসময় ডাউনে থাকতো। পরবর্তীতে 2011 সালে গিয়ে ওরা আইএফআরএস কে কিছুটা অ্যাডপ্ট করছে, এবং অ্যাডপ্ট করার পরবর্তীতে পরবর্তী সময়ে আফটার 2011 থেকে 2000 টিল আজকে পর্যন্ত স্টক ইন্ডেক্স 50% পর্যন্ত ঘুরে দাঁড়াইছে, তার মানে মোর দেন 50% রাইজ করেছে। তো এই কেসটা থেকে কিন্তু কিছুটা রিয়েলাইজেশন করা যায় যে আইএফআরএস প্রিন্সিপাল বা অ্যাকাউন্টিং রিপোর্টিং বা অ্যাকাউন্টিং যে ডেটাগুলো আমরা কমিউনিকেট করি টু দ্য ইউজার, সেটা ইন্টারনাল ইউজার বা এক্সটার্নাল ইউজার যাই হোক, সেখানে স্ট্যান্ডার্ড ফলো করে রিপোর্ট করাটা খুবই জরুরি। আদারওয়াইজ একটা হোল ইকোনমি দেখেন, একটা হোল কান্ট্রি দেখেন, তাদের স্টক মার্কেট কিন্তু সাফার করেছে দীর্ঘদিন, এখনো করছে, সেটা অন্য বিষয়। যেহেতু ওদের সাথে উত্তর কোরিয়ার বর্ডার আছে, সেটার একটা ইম্প্যাক্ট ওদের স্টক মার্কেটে পড়ে। বাট এই স্ট্যান্ডার্ড বা আইএফআরএস প্রিন্সিপাল বা অ্যাকাউন্টিং রিপোর্টিং ভালো না হওয়ার কারণে কিন্তু দীর্ঘদিন ওরা এই কোরিয়ান ডিসকাউন্ট সাফার করেছে। তো তার মানে ইটস রিয়েলি ইম্পর্টেন্ট হাউ ইউ কমিউনিকেট ইউর ফাইন্যান্সিয়াল করি আর কি। এই জিনিসটাকে ফাইনালি করার ট্রাই করি যে আমি স্যার অ্যাকাউন্টিং একদম ভালো পারি, সব পারি। তো ফাইনালি আসলে কি করি আমরা, আমরা মূলত বিভিন্ন ডকুমেন্ট থেকে অরিজিনাল এভিডেন্স গুলা কালেক্ট করি, করে সেটার বেসিসে অ্যাকাউন্টিং রেকর্ড তৈরি করি, এবং সেটাকে কমিউনিকেট করি। কিভাবে করি? থ্রু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এবং এই অ্যাকাউন্টিং রেকর্ডের ক্ষেত্রে কি কি করতে হয়? জার্নাল করতে হয়, সেই জার্নাল থেকে ওগুলাকে লেজারে এন্ট্রি দিতে হয়, লেজার থেকে লেজার অনুযায়ী আমার ডেবিট আর ক্রেডিট সমান আছে কিনা চেক করার জন্য একটা ট্রায়াল ব্যালেন্স করতে হয়, এবং সেই ট্রায়াল ব্যালেন্সের উপর বেস করে আমরা প্রফিট লস স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো প্রিপেয়ার করি, এবং দেন ওইখান থেকে ক্লোজিং এন্ট্রি। একেবারে সহজ ভাষায় বিষয়টা এরকম। তো এই প্রসেসে, অ্যাকাউন্টিং রেকর্ডের প্রসেসে কিন্তু আগের কাজটা কি, রেকর্ডটা কিসের বেসিসে করবেন, সেই ডেটা গুলাকে, সেই ট্রানজেকশন গুলাকে আইডেন্টিফাই করা এবং ট্রানজেকশন গুলাকে অ্যানালাইজ করতে পারা। তো আজকে আমরা প্রথমে ট্রানজেকশনাল অ্যানালাইসিসটা দেখব, দেন আমাদের সময় থাকা সাপেক্ষে আমরা যদি জার্নাল লেজার পর্যন্ত যেতে পারি, যাব। সো লেট আস বিগেন। আমরা লাস্ট দিন এই বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন দেখে আসছি, যেখানে আমি বলছি যে আমার অ্যাসেট ইজ ইকুয়াল টু লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এবং এই অ্যাসেট ইকুয়াল টু, তার মানে আপনার কোম্পানির অ্যাসেট হচ্ছে আপনার কোম্পানির রিসোর্স। এই রিসোর্সটাকে কালেক্ট করার জন্য আপনি যদি কোনো লাইবিলিটি বিয়ার করেন, মানে লোন নিলেন, বন্ড ইস্যু করলেন, ব্যাংক লোন, লং টার্ম লোন, শর্ট টার্ম লোন, যে কোনো অ্যাকাউন্টস পেয়েবল যা কিছু করলেন, সেটার একটা সোর্স হতে পারে যে ওইটা দিয়ে আপনি অ্যাসেটের কিছু অংশ পারচেস করছেন, আর বাকিটা আপনি হয়তো নিজে দিয়েছেন। ওনার সিকিউরিটি, অ্যাজ এ ওনার অফ দ্য কোম্পানি ইউ প্রোভাইডেড ইট। তো তার মানে সবসময় অ্যাসেট কিন্তু এই দুটা সমান হতে হবে। এটা খুব সহজ ইকুয়েশন, বাট এইটাই কিন্তু বেস, এবং এটার উপর বেস করেই কিন্তু কমপ্লেক্স কমপ্লেক্স ফাইন্যান্সিয়াল মডেল গুলো দাঁড়ায়। তো পরবর্তীতে আমরা কি করেছি, আমরা বলেছি এই ইকুয়েশনটাকে একটু এক্সটেন্ড করলে কি দাঁড়ায়, অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার সিকিউরিটিটাকে আমরা একটু ভেঙে বলছি যে ওনার্স এর ক্যাপিটাল প্লাস রেভিনিউ মাইনাস ওনার যদি কোম্পানি থেকে কিছু ড্র করে নেয়, কিছু উইথড্র করে নেয়, সেটা মাইনাস করে দিতে হবে, এবং যা কিছু এক্সপেন্স হবে সেটা। মূলত একটু যদি লক্ষ্য করেন, এই রেভিনিউ মাইনাস এক্সপেন্স মানে কিন্তু ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে রেভিনিউ থেকে যাবতীয় এক্সপেন্স বাদ দেওয়ার পরে থাকে হয় নেট ইনকাম থাকে, নয়তো নেট লস থাকে। সো আলটিমেটলি আপনি যেটা ইকুয়েশনটাকে আরো শর্ট করতে পারেন, ওনার্স ক্যাপিটাল মাইনাস ওনার্স ড্রয়িং প্লাস নেট ইনকাম অবলিক নেট লস। ইনকাম হলে অ্যাড হবে, লস হলে মাইনাস হয়ে যাবে, ন্যাচারাল, হ্যাঁ। তো এই ইকুয়েশনের বেসিসে আমরা যেটা করব, আমরা ট্রানজেকশন গুলাকে আইডেন্টিফাই করে একটু অ্যানালাইজ করব টেবুলার অ্যানালাইসিসের মাধ্যমে। এটাকে কি বলা হয়? টেবুলার অ্যানালাইসিস। তো আমরা ওয়ান বাই ওয়ান যদি একটা একটা করে ট্রানজেকশন একটু দেখি যে কিভাবে আসলে ইকুয়েশনের বেসিসে টেবুলার অ্যানালাইসিস করা যায়। যে কোনো জার্নাল এন্ট্রি দেওয়ার আগে কিন্তু প্রাথমিক কাজটা হয় টেবুলার অ্যানালাইসিস, একদম প্রাথমিক কাজ।
তো লেট আস বিগিন উইথ দা এক্সাম্পল। তো ট্রানজেকশন অ্যানালাইসিস এর ক্ষেত্রে প্রথম কাজটা কি, আমাকে বুঝতে পারার ক্ষমতা, আমার মধ্যে ওই নলেজটা থাকা যে কোন ইভেন্টটাকে আমি ট্রানজেকশনের জন্য রেকর্ডে আনবো আর কোনটাকে রেকর্ডে আনবো না। আমরা ইকোনমিক এন্টিটির অ্যাজাম্পশন লাস্ট দিন বলে আসছি। ইকোনমিক এন্টিটি আমরা বলে আসছি যে এগুলার ভ্যালু থাকতে হবে ফাইন্যান্সিয়াল, যতক্ষণ পর্যন্ত এগুলার কোনো মনিটারি ভ্যালু থাকবে না ততক্ষণ পর্যন্ত কোনো ইভেন্টকে রেকর্ড করা যাবে না। যেমন ধরেন প্রথম যে ইভেন্টটা, কম্পিউটার পারচেস, ইজ দ্য ফাইন্যান্সিয়াল পজিশন অফ দ্য কোম্পানি চেঞ্জড ডিউ টু পারচেস কম্পিউটার? যদি আপনাদের অ্যান্সার ইয়েস হয় ইয়েস। তাহলে এটা আমরা কি করবো, রেকর্ড করব। এটা আমাদের টেবুলার অ্যানালাইসিসে আনতে হবে। সেকেন্ডটা যদি বলি, ডিসকাস প্রোডাক্ট ডিজাইন উইথ পোটেনশিয়াল কাস্টমার, ইজ দ্যাট affect your financial position? নো। If it is no, then you need not to record it. Pay rent, of course, it is also yes. Yes. ইয়েস। তাহলে এটা আমরা তার মানে আগে আমাদেরকে আইডেন্টিফাই করে ফেলতে হবে কোনটা রেকর্ড হবে কোনটা রেকর্ড হবে না। ফাইন। তাহলে ধরেন এগুলা ট্রানজাকশন, এটা হলো আমার টেবুলার সামারি, যেখানে অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। এবং অ্যাসেট বলতে আমরা যতগুলো আমাদের, আপনি আপনার বিজনেসের জন্য যতগুলো অ্যাসেট আছে সবই নিয়ে আসবেন অ্যাসেটের আন্ডারে। যেমন আমরা বেসিক কিছু এনেছি, ক্যাশ এনেছি, অ্যাকাউন্টস রিসিভেবল এনেছি, সাপ্লাইজ এনেছি, ইকুইপমেন্ট এনেছি। লাইবিলিটির জন্য আমরা কি আনছি, অ্যাকাউন্টস পেয়েবলটাকে আনছি। আপনার যদি থাকে কোনো ট্রানজাকশন রিলেটেড টু অ্যাকাউন্টস পেয়েবল ছাড়াও, স্যার ব্যাংক লোন নিছি স্যার, ওটাকে আনতে পারবো? 100% আনতে হবে। তা আমরা বেসিক রেখে শুধু অ্যাকাউন্টস পেয়েবলটা আনছি। অ্যাকাউন্টস পেয়েবল ছাড়াও অনেক রকম লাইবিলিটি থাকে, যেমন নোটস পেয়েবল থাকতে পারে। আমরা কিন্তু একটু যদি পেছনে যাই আপনাদের বোঝার সুবিধার জন্য, আমরা কিন্তু লাইবিলিটির ক্ষেত্রে কি বলেছি যে অ্যাকাউন্টস পেয়েবল হতে পারে, নোটস পেয়েবল হতে পারে, স্যালারিজ পেয়েবল হতে পারে, ওয়েজেস পেয়েবল হতে পারে, ব্যাংক লোন হতে পারে, লং টার্ম লোন হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তা আমরা প্রাথমিক এক একটা কথায় কি ম্যাথের, অল কাইন্ডস অফ পেবল বলতে পারি? সরি, এক কথায় কি অল কাইন্ডস অফ পেবল বলা যাবে? all kinds of payable, 100%, anything that has future obligation, আপনাকে দিতে হবে obligation, anything that is classified under liability। ঠিক আছে? তো আপনি যে কোনো পেয়েবল এখানে নিয়ে আসবেন, যেটাই আপনার পেয়েবল আছে। তাহলে আমরা জাস্ট ম্যাথের সুবিধার জন্য এখানে অ্যাকাউন্টস পেয়েবলটা রেখেছি। আর ওনার্স ইকুইটি আমরা তো আগে এটার ইকুয়েশন এক্সপান্ড করেছি, যে ওনার্স ক্যাপিটাল মাইনাস ওনার্স ড্রয়িং প্লাস রেভিনিউ মাইনাস এক্সপেন্স। তো আমাদের প্রথম ট্রানজেকশন, Ray Neal decides to start a smartphone app development company, which he names SoftBite. So this is a mathematics of SoftBite company. Okay. September 1, 2017, he invests $15,000 cash in the business. তো প্রাথমিকভাবে আপনার প্রথম কথাই আসবে এটা ট্রানজেকশন হিসেবে রেকর্ড হবে কিনা। যেহেতু মনিটারি ভ্যালু আছে, 100% হবে, রাইট? এখন এই অ্যাসেট আর লাইবিলিটি ওনার সিকিউরিটিতে কোথায় কি যাবে? প্রথমেই দেখেন আপনি কি করছেন, আপনি কোম্পানিতে 15,000 টাকা ক্যাশ ইনভেস্ট করছেন, ক্যাশ ইনভেস্ট করছেন, তাহলে আপনার ক্যাশ 15,000 টাকা প্লাস হয়ে গেল, রাইট? এবং আপনি যেহেতু কোম্পানিতে ইনভেস্ট করছেন অ্যাজ এ ক্যাপিটাল, আপনার ওনার্স ক্যাপিটাল 15,000 টাকা প্লাস। তাহলে টেকনিক্যালি স্পিকিং আপনার অ্যাসেট বেড়ে গেছে এবং আপনার ওনার্স ইকুইটি বেড়ে গেছে। দেখেন এখনো কিন্তু অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি, 15,000 ইজ ইকুয়াল টু 15,000। যদি কোনো ট্রানজেকশন আপনাদের বুঝতে অসুবিধা হয় প্লিজ আমাকে একটু থামাবেন, আমাকে একটু বলবেন যে স্যার এটা আমি বুঝতে পারিনি। ঠিক আছে? তা আমাদের প্রথম ট্রানজেকশন আমরা টেবুলার অ্যানালাইসিসে নিয়ে আসলাম। তাহলে আমরা সেকেন্ড ট্রানজেকশনের দিকে যাই। সেকেন্ড ট্রানজেকশন আবার, সফটওয়্যার ইনকর্পোরেশন পারচেজেস কম্পিউটার ইকুইপমেন্ট ফর $7,000 ক্যাশ। এটা আপনারা আমাকে একটু বলেন তো কি করতে হবে। কম্পিউটার কিনেছি ইকুইপমেন্ট। ক্যাশে, স্যার ক্যাশ, ক্যাশ ইকুইপমেন্ট প্লাস হবে, ক্যাশ স্যার, মাইনাস আর হবে। হচ্ছে অ্যাসেট বেড়ে গেছে, ভেরি গুড। তাহলে ক্যাশ আমার মাইনাস হয়ে যাবে, অ্যাসেট ইকুইপমেন্ট বেড়ে যাবে। প্লাস হয়ে যাবে। ভেরি গুড, ইকুইপমেন্টের এখানে আমি প্লাস করে দিলাম, ভেরি গুড, গুড। দেন থার্ড ট্রানজেকশন, Softbyte Incorporation purchases for 1,600 headsets and other accessories expected to last several months. The supplier allows Softbyte to pay this bill in October. তার মানে
আমি 1600 টাকা বা $1600 ইকুইভ্যালেন্ট কিছু অ্যাক্সেসরিজ, হেডসেট এগুলো কিনেছি, এবং আমাকে বলছে যে আপনি বিল অক্টোবরে দিলেও পারবেন। একটু খেয়াল করেন, আমি কিন্তু ট্রানজেকশন যে মান্থ, আমরা কিন্তু সেপ্টেম্বরের 1 তারিখের থেকে শুরু করছি, তাই না? তাহলে এখানে আমি বলছি অক্টোবরে দিতে পারবো। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমার সাপ্লাইজ, সাপ্লাইস আর পেয়েবল। ভেরি গুড, আমার সাপ্লাইজ বেড়ে গেছে, অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে গেছে, অ্যাসেট বেড়েছে, লায়াবিলিটি বেড়েছে। গুড। ফোর্থ ট্রানজেকশন আমার, Softbyte Incorporation receives $1,200 cash from customers for app development service it has performed. তার মানে কোনো এক সময় আপনি এই অ্যাপ ডেভেলপমেন্ট কাউকে সার্ভিস দিছিলেন, কোনো এক সময় সেইটার এগেনস্টে আপনি 1200 টাকা ক্যাশ পেয়েছেন। তো ইট ইজ ভেরি অবভিয়াস যে ক্যাশে 1200 প্লাস হয়ে যাবে। আর ক্যাশ প্লাস রিসিভেবল মাইনাস। ক্যাশ প্লাস হয়ে যাবে যেহেতু এটা আগের কোনো একটা রিসিভেবল ছিল, পাইতেন আপনি, সেটা এখন পেয়ে গেছেন, ক্যাশে কনভার্ট হয়ে গেছে, ওই রিসিভেবলটা একটু মাইনাস করে দিবেন। কিন্তু একটু মাথায় রাখতে হবে, আপনি যে রিসিভেবল মাইনাস করবেন, হ্যাঁ, সেই রিসিভেবলটা কিন্তু এখানে আপনার ট্রানজেকশনে নাই। ইট হ্যাজ পারফর্ম, কোন ইয়ারে পারফর্ম করেছি, কোন মাসে পারফর্ম করেছি, কিভাবে পারফর্ম করেছি, কোনো কিছু কিন্তু মেনশন করা নাই। তাহলে আমরা কি করব? আমরা এটাকে ডাইরেক্ট রেভিনিউর মধ্যে অ্যাড করে দিব, যে আমার রেভিনিউ, সেলস রেভিনিউ, কোনো একটা সেলস করছিলাম, সে সেলস এর এগেনস্টে আমার ক্যাশ আসছে। হ্যাঁ, অ্যাকাউন্টস রিসিভেবল আপনি বাড়াতে পারতেন। কখন? যদি এটাতে রেফারেন্স দেওয়া থাকতো যে অমুক মাসের অমুক তারিখে আমার অ্যাকাউন্টস রিসিভেবল ক্রিয়েট হয়েছে 1200 টাকা, আমি 1200 টাকার সার্ভিস দিছি, টাকা পাই নাই, টাকা পরে দিবে। তাহলে আমি ওই সময় জার্নাল এন্ট্রি কি দিতাম? অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, রাইট, আমি পাবো। এবং ক্রেডিট কি করতাম? যে সার্ভিসটা আমি প্রোভাইড করছি সে সার্ভিসটাকে ক্রেডিট করতাম। পরবর্তীতে যখন বলতাম ইন রেফারেন্স টু দ্যাট ট্রানজেকশন আমি 1200 টাকা পেয়েছি, তখন কিন্তু আমি অ্যাকাউন্টস রিসিভেবল যেটাকে ডেবিট করেছিলাম ওটাকে ক্রেডিট করে দিতাম, আর ক্যাশটাকে ডেবিট করে দিতাম। যেহেতু রেফারেন্স নাই কোনো, কখন পেয়েছি কি পেয়েছি, আমি ধরে নিব আমি সেলস করেছি, ওই সেলস এর এগেনস্টে আমার ক্যাশ আসছে। সো সেলস মানি হচ্ছে সেলস রেভিনিউ। সো দ্যাটস ওয়াই আমরা এখানে ক্যাশটাকে প্লাস করছি এবং তার এগেনস্টে রেভিনিউটাকে প্লাস করে দিছি, আমার সার্ভিসের এগেনস্টে রেভিনিউ। বুঝতে পেরেছেন? জি। ট্রানজাকশন নাম্বার 5, সফটবাইট ইনকর্পোরেশন রিসিভস আ বিল, বিল পেয়েছে। হ্যাঁ, তো আমি দেখতে পাচ্ছি না, আমার এটা পজ হয়ে গেছে। আচ্ছা, সফটবাইট ইনকর্পোরেশন রিসিভস আ বিল ফর $250, $250 একটা বিল পেয়েছে ফ্রম ডেইলি নিউজ ফর অ্যাডভার্টাইজমেন্ট অন ইটস অনলাইন ওয়েবসাইট। ওকে, অনলাইন ওয়েবসাইটের জন্য পেয়েছে। তো কিভাবে এটাকে রেকর্ড করবেন? রিসিভস আ বিল ফর বাট $250। পোস্টপোন পেমেন্ট আনটিল এ লেটার ডেট। প্রথম কথা, আহ, আপনি বিল পাইছেন ডেইলি নিউজে, আপনি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিলেন, সেটার এগেনস্টে বিল পাইছেন, রাইট? তার মানে এইটা আপনার জন্য কিন্তু কি, অ্যাকাউন্টস পেয়েবেল, আপনি দেন নাই, আপনি বলছেন আমি পরে কোনো এক সময় দিব। সো স্ট্রেট আমার $250 অ্যাকাউন্টস পেয়েবেল প্লাস হয়ে যাবে। এবং এটা কিন্তু আপনার খরচ, এখনো করেন নাই, ভবিষ্যতে করবেন, সো ওই এক্সপেন্সটাকে ডেবিট করে নিতে হবে। তার মানে আপনার এক্সপেন্স মাইনাস। আপনি বিল, সরি, আপনি অ্যাকাউন্টস পেয়েবলের একটা বিল, আপনি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স করছেন, সেটার এগেনস্টে ভবিষ্যতে যখন এই অ্যাকাউন্টস পেয়েবল আপনি দিয়ে দিবেন, তখন আবার আপনার ক্যাশ মাইনাস হয়ে যাবে, অ্যাকাউন্টস পেয়েবলটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? তো এখন, এখনকার প্রেক্ষিতে আমি একটা সার্ভিস নিছি কিন্তু টাকা দিইনি, সো আমার অ্যাকাউন্টস পেয়েবল, এবং এটা কি, এটা আমার এক্সপেন্স। এক্সপেন্স এখনো হয় নাই, মানে পরবর্তীতে যখন আমি দিব, দ্যাট উইল বি মাই এক্সপেন্স। তো আমি এক্সপেন্সের ওইখান থেকে -250 করে দিলাম আমার। আচ্ছা, কালকে আম, আপনাদের ভিতরে কেউ একজন প্রশ্ন করছিলেন, আমি ভুলে গেছি, এটার সাথে একটু রিলেভেন্ট বিধায় মনে করলো যে কি জানি জিজ্ঞেস করছিলেন যে আমি যদি পার্সোনাল লোন নিই এবং সেটা যদি ওনার সিকিউরিটিতে ট্রান্সফার করি, হ্যাঁ, ধরেন আমি এইখানে একটা ট্রানজেকশন দিলাম যে আমি পার্সোনাল লোন নিয়েছি, নিয়ে কোম্পানিতে ইনভেস্ট করেছি, আমার কোম্পানিতে, এইখানে ট্রানজেকশনটা কিভাবে দিব?
টেবুলারে আমি পার্সোনাল লোন নিয়েছি, নিয়ে আমার কোম্পানিতে ইনভেস্ট করেছি। না এইখানে অ্যাসেট লাইবিলিটি। না কি জি, ফর্মে আসছে টাকাটা? তো ওনার ক্যাশে ক্যাশ আসছে না ব্যাংকে আসছে? ক্যাশে, ডেফিনেটলি ক্যাশে দিছে। যেভাবে আসুক আপনি ইনভেস্ট করছেন, কিন্তু সোর্স অফ মানি ইজ না ব্যাংক লোন ক্যাপিটাল, বা আমার ক্যাপিটাল বাড়বে আর এদিকে আমার অ্যাসেট বাড়বে, ক্যাশ। তার ক্যাশ বাড়বে, অটো সিকিউরিটি ক্যাশ। বাড়বে। একদম 100% কারেক্ট। কারণ এটাকে আপনি কিন্তু ভুলেও কি করবেন না, লাইবিলিটিতে দেখাবেন না। কারণ আমরা কি করছিলাম, ইকোনমিক এন্টিটি, লোন আপনার পার্সোনাল। কিন্তু এই কথাটাই যদি আমি ঘুরিয়ে দিই, আমি যদি বলি কোম্পানির অন বিহাফে লোন নিয়ে কোম্পানিতে ইনভেস্ট করছেন, লোন এখানে নিয়েছেন কোম্পানির অন বিহাফে, তাহলে লাইবিলিটিস বাড়বে, অ্যাসেট লাইবিলিটি বাড়বে। বাড়বে। ক্যাশ কিন্তু বাড়বে, ফার্স্ট কথা। হ্যাঁ, ক্যাশ সেকেন্ড বাড়বে কথা, প্লাস এখন আর লাইবিলিটি ওনার বাড়বে। সিকিউরিটিতে যাবেন না, এখন আপনি কিন্তু লাইবিলিটিতে চলে যাবেন। ঠিক আছে, এটা কালকের একটা প্রশ্ন ছিল, যেহেতু এখন টেবুলার করছি আমরা, রিলেভেন্ট মনে হলো, আমরা একটু এটা আলাপ করে নিলাম। 6 নম্বর ট্রানজেকশনটা খুব সিম্পল ট্রানজেকশন। সফটবাইট পারফর্মস $3,500 অফ সার্ভিসেস পারফর্ম করে ফেলছে। দ্য কোম্পানি রিসিভ ক্যাশ অফ $1,500 অ্যান্ড ইট বিলস দ্য ব্যালেন্স 2,000। তার মানে 3,500 টাকার সার্ভিস দিয়েছে, এটার এগেনস্টে 1,500 টাকায় ক্যাশ পেয়েছি, 2,000 টাকা অন অ্যাকাউন্ট পরে দিবে আমাকে। তো এটাকে আমরা কিভাবে রেকর্ড করব? ডাইরেক্ট আগে 1,500 টাকা ক্যাশে বসাবো, আর ক্যাশ দুই হাজার 50, টাকা আমার রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবলে বসবে, এবং এটা রেভিনিউ। এগেনস্ট হোয়াট, এটা রেভিনিউর এগেনস্টে, এটা হুম। আমার রেভিনিউ। একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা কিন্তু রেভিনিউ দেখাই দিচ্ছি যদিও টাকাটা পাই নাই, তার মানে এটা অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টে। আপনার সেলস হয়েছে মানেই হলো এটা আপনি রেভিনিউতে রেকর্ড করে ফেলবেন, টাকা পান বা না পান। ক্যাশ বেসিস অ্যাকাউন্টিং যদি হতো, তাহলে কিন্তু যে 1,500 টাকা ক্যাশ পেয়েছেন, শুধু রেভিনিউতে ওই 1,500 টাকাই যেত, বাকি 2,000 টাকায় কিন্তু আমরা রেভিনিউ মডেলে দেখাতে পারতাম না। সো দিস ইজ অ্যাক্রুয়াল বেসিস অ্যাকাউন্টিং। ঠিক আছে, আমাদের ট্রানজেকশন আরো আছে। নাম্বার 7, Subdright Incorporation pays the following expenses in cash for September: office rent $600, salaries and wages of employees $900, and utilities $200। একে তো ক্যাশ গেছে ফর শিওর, যেহেতু এগুলো আমার ক্যাশ পেমেন্ট হয়েছে। 600 প্লাস 900 প্লাস 200, সো দ্যাট ইজ 1,700। ক্যাশ আমার মাইনাস হয়ে যাবে, সাথে এগুলো কোথায় যাবে? এক্সপেন্সের এগেনস্টে। তাহলে এই $1,700 ক্যাশ মাইনাস, আর এক্সপেন্সে -600, -900, -200। আপনি চাইলে একবারে -1,700ও দিয়ে দিতে পারেন। তবে টেবুলারে আমরা সাধারণত যেটা করি, আমরা ইন্ডিভিজুয়াল কস্টিং থাকলে ইন্ডিভিজুয়ালি দেখাই রেফারেন্সের জন্য। কারণ আপনি টেবুলার যখন করে ফেলেন, ভবিষ্যতে কখনো যদি রেফারেন্সের প্রয়োজন হয়, ব্রেকডাউনটা থাকলে আপনি রেফারেন্সটা ধরতে সুবিধা হবে। তখন একবারে 1,700 লেখা থাকলে কিন্তু আমরা রেফারেন্স টানাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। ঠিক আছে, নাম্বার ঠিক 8, আছে। Softbyte Incorporation pays its $250 ডেইলি নিউজ বিল ইন ক্যাশ। একটু আমাদের ব্যাকে যাইতে হবে। এই যে 5 নম্বর যে ট্রানজেকশনটা আমাদের ছিল, একটা বিল পেয়েছে ডেইলি নিউজে অ্যাডভার্টাইজিং এর এগেনস্টে $250, এখনো দেয় নাই, পোস্টপোন করে দিছে যে দিব। কিন্তু ওইটার এগেনস্টে এক্সপেন্স, এবং ওইটার এগেনস্টে আমরা কি করছি, অ্যাকাউন্টস পেয়েবলটাকে ক্রেডিট বাড়াই দিছি। এখন যেহেতু আমি আহ 7 নম্বর না 8 নম্বর ট্রানজেকশনে বলছি যে আমি আমার বিলটা দিয়ে দিছি ইন রেফারেন্স টু ট্রানজেকশন 5, এখন আমি কি করব? ডেফিনেটলি আপনি অ্যাকাউন্টস পেয়েবলটাকে তখন বাড়াই দিচ্ছিলেন, এখন অ্যাকাউন্ট পেয়েবলটাকে মাইনাস করে দিবেন, এবং এখন আপনার এক্সপেন্সের এগেনস্টে ক্যাশ চলে যাবে, আপনি ক্যাশ $250 মাইনাস হয়ে যাবে। সিম্পল, এটাকে আমরা বলি রিভার্স ট্রানজেকশন। আগে যেটা করছেন এখন ওটাকে রিভার্স করে দেন। আগে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট করছেন, আই মিন সরি প্লাস করছেন, এখন এটাকে মাইনাস করে দিবেন। আগে এক্সপেন্স আকারে ওটা দেখায় রাখছিলেন অ্যাক্রুয়াল এক্সপেন্স, এখন ক্যাশ হয়ে গেছে, ওটাকে ক্যাশ থেকে মাইনাস করে দেন, এক্সপেন্স এলিমিনেট হয়ে যাবে। নাম্বার 9, receives $600 in cash from customer who had been billed for service. Transaction number 6, ইনফ্যাক্ট এটা ট্রানজাকশন নাম্বার 6 না, 6 কি আমরা দেখে আসি একটু, 6 এ কি আছে। আচ্ছা, ওই যে 2,000 টাকা আমার যে ব্যালেন্স অন অ্যাকাউন্ট 3,500 টাকার এগেনস্টে, এই 2,000 টাকার মধ্যে এখন বলছি যে কত পেয়েছি,
$600 ক্যাশ পেয়েছি, কোনো অসুবিধা নেই। আমি 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 যখন 2000 টাকা ক্যাশ বাকি ছিল, ওইটাকে আমরা কিভাবে দেখাইছিলাম? আমরা অ্যাকাউন্টস রিসিভেবল কে প্লাস করছিলাম। এখন অ্যাকাউন্টস রিসিভেবল 600 টাকা পেয়ে গেছেন, মাইনাস করে দেন, রিভার্স রিভার্স করে দেন। সো আমি 600 টাকা অ্যাকাউন্টস রিসিভেবল মাইনাস করে দিব, এবং এটা যেহেতু ক্যাশ পেয়ে গেছি, ক্যাশে 600 টাকা প্লাস করে দিব। ডান। ঠিক আছে। নাম্বার 10, the company's owner Ray Neal withdraws $1,300 in cash from business for his personal use। খেয়াল করেন, অন হিজ পার্সোনাল ইউজ, এটাকে কিভাবে রিসিভ করবেন? উইথড্রন ক্যাশ মাইনাস সরি, মানে আপনি উইথড্র মানে ওনার্স ড্রয়িং থেকে আগে কি করবেন? ওনার্স ড্রয়িং এ আপনি ওটা 1300 টাকা মাইনাস করে দিবেন, রাইট? রাইট। এবং এবং যেহেতু উইথড্র করছেন পার্সোনাল ইউজেসে, কোম্পানি থেকে ক্যাশ চলে গেছে, শেষ আমাদের ট্রানজেকশন, 10টা ট্রানজেকশন। এবং আমরা সবসময় বলি, ইকুয়েশন ওয়াইজ অ্যাসেট সাইড মাস্ট বি ইকুয়াল টু লায়াবিলিটি এন্ড ওনার্স ইকুইটি সাইড। আমরা যখন টেবুলারটা করব, টেবুলারে আমরা ক্যাশটাকে সাম করব, সবগুলোকে সাম করব। সাম করার পরে আমাদেরকে দেখতে হবে দুই পাশ সমান হয়েছে কিনা। যদি কোনো কারণে সমান না হয়, তাহলে বুঝতে হবে কোনো একটা ট্রানজেকশনের টেবুলার পোস্টিং আমাদের ভুল হয়েছে। ইট হ্যাজ টু বি ইকুয়াল। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুই পাশে 18,050 করে আছে, দুই সাইডটাকে আমরা এইখান পর্যন্ত সমান পেয়েছি। এবং ইট ইজ আ গুড ওয়ে টু আইডেন্টিফাই যে আপনি যে ট্রানজেকশন গুলোকে রেকর্ড করছেন, ঠিকঠাক ভাবে রেকর্ড করছেন কি ঠিকঠাক ভাবে রেকর্ড করেন নাই। ঠিক আছে। সো দিস ইজ দ্য টেবুলার অ্যানালাইসিস। আমরা যদি এটাকে আরেকটু ইয়ে করি, যে ডু ইট, আপনাদেরকে যদি এটা করতে দেই, এই 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 ম্যাথটা খেয়াল করেন। মাত্র 5টা ট্রানজেকশন আছে, যে ভিরমারি অ্যান্ড কর্পোরেশন আ পাবলিক অ্যাকাউন্টিং ফার্ম, তাদের কিছু ট্রানজেকশন এখানে মেনশন করা আছে। যেমন প্রথমটাই কি, ওনার ইনভেস্টেড $25,000 ক্যাশ ইন বিজনেস। এটা আপনারাই আমাকে একটা একটা করে একটু বলবেন। স্যার অ্যাসেট প্লাস ওনার ক্যাশ সিকিউরিটি, ক্যাশ ক্যাশ প্লাস হবে, প্লাস ওনার সিকিউরিটি প্লাস হবে, ক্যাপিটাল। ক্যাশ প্লাস করতে যাচ্ছেন, আর ওনার যেহেতু ক্যাপিটাল। ইনভেস্ট করেছে, আমি ওনার্স ক্যাপিটালে অ্যাড করতে যাচ্ছি। ভেরি গুড। স্যার এর সেকেন্ড আগে ওয়ান। সেটা স্যার একটা কোয়েশ্চেন আছে স্যার। জি জি, প্লিজ। কোথায় আছে বলেন, আমাকে বলেন, অসুবিধা নেই। স্যার একটু সেকেন্ড নাম্বার ট্রানজাকশনে দেখেন, দ্বিতীয় নাম্বার ট্রানজাকশনে যেটা হইছে যে আমরা যাচ্ছি। অ্যাসেটের ক্ষেত্রে -7,000 আর ইকুইপমেন্ট হইছে +7,000 জি অ্যাসেটের ক্ষেত্রে। জি, কিন্তু এল প্লাস ওই কোনো জায়গায় ইফেক্ট পড়ে নাই, শুধুমাত্র অ্যাসেটের জায়গায় ইফেক্ট পড়ছে। আর কোনো সমস্যা নেই। ইকুয়েশন কিন্তু ইকুয়াল এল প্লাস ওই। আচ্ছা এখন এটা, প্রশ্ন হচ্ছে স্যার, জি বলেন। অ্যাসেটে স্যার কি এরকম হয় যে কারেন্ট অ্যাসেট, এই যে অ্যাসেটের সাথে ক্যাশের সাথে ফিক্সড অ্যাসেটের সম্পর্ক কি সবসময় বিপরীতমুখী? ক্যাশের সাথে ফিক্সড অ্যাসেটের জি। মোস্টলি এবং 100% টাইমে, কারণ আমরা সাধারণত ইকুইপমেন্ট কিনি, যখনই কিনি ওইটা লিকুইড ক্যাশ দিয়ে কিনতে হয়। এটাকে আমরা বলি লিকুইডিটি ম্যানেজমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। আপনার ক্যাশে কিনতে হয়। যদি ক্যাশ দিয়ে কিনেন, ক্যাশ আর ইকুইপমেন্ট বা ফিক্সড অ্যাসেট, স্পেশালি ল্যান্ড, ইকুইপমেন্ট, সাপ্লাইজ, সবসময় ইনভার্সলি রিলেটেড হবে। আর অন অ্যাকাউন্ট বা ধারে কিনলে সেটা তো আলাদা ব্যাপার, সেটা লায়াবিলিটির সাথে কানেক্টেড হবে। এবং যেটা আপনি বলছেন যে স্যার এটা ওই পাশে কোনো এফেক্ট করে নাই, এটা কোনো প্রবলেম নাই, অ্যাজ লং অ্যাজ আমরা আসলে ডেবিট ক্রেডিট বলতে কি বুঝি? আমরা ডেবিট আর ক্রেডিট বলতে বুঝি যেটা আসবে সেটা ডেবিট, যেটা চলে যাবে ওইটা ক্রেডিট। সেটা যদি আপনার অ্যাসেট সাইজেও আসে যায়, নো প্রবলেম, অ্যাজ লং অ্যাজ এটা দুই সাইডকে সমান রাখে। যেমন এখানে -7 +7, ইনফ্যাক্ট এটা ক্যান্সেল আউট হয়ে গেছে, আপনার অ্যাসেট লায়াবিলিটির সাইডে কোনো ইম্প্যাক্ট এটার পড়ে না। ঠিক আছে। আর যেটা আপনার সেকেন্ড প্রশ্ন ছিল যে ইনভার্স রিলেটেড কিনা, আমরা সাধারণত নর্মালি ইন জেনারেলি ইনভার্স রিলেশনশিপই দেখি। ক্যাশের সাথে শুধু ফিক্সড অ্যাসেট না, ইনফ্যাক্ট যে কোনো রকম শর্ট টার্ম অ্যাসেটও যদি হয়, সাধারণত ক্যাশের সাথে এটা কি হয়? ইনভার্স রিলেশনশিপই হয়। কারণ ইউ আর ট্রাইং টু ওন সামথিং, আপনি একটা কিছু নিজের করতে চাচ্ছেন, এন্ড ইউ মাস্ট পে দ্য প্রাইস ফর ইট। এই প্রাইসটা যদি ক্যাশে পে করেন, ক্যাশ চলে যাবে, ওইটার ইন এক্সচেঞ্জে কোনো একটা অ্যাসেট বা কোনো একটা কিছু আপনার কাছে আসবে। বুঝতে পেরেছেন? জি স্যার।
আচ্ছা, আমাদের সেকেন্ড যে ট্রানজেকশন, তাহলে কোম্পানি পারচেস, এই যে এখন দেখেন আপনার প্রশ্নটার সাথে রিলেভেন্ট একটা আইটেম চলে আসছে, ইট ইজ গুড। কোম্পানি $700,000 অফিস ইকুইপমেন্ট পারচেস করছে, বাট নট অন ক্যাশ, অন ক্রেডিট। তাহলে আমরা কি করতে হবে? Equipment plus ওকে, payable plus. ভেরি গুড, ইটস এ সিম্পল ওয়ান। ক্যাশ হলে কিন্তু ক্যাশ মাইনাস হয়ে যেত, ঠিক আছে। এবং দেখেন, আহ, এটাও কিন্তু এক ধরনের ক্যান্সেল আউট। অ্যাসেট সাইডে 7,000 অ্যাড হয়েছে, লাইবিলিটি সাইডেও 7,000 অ্যাড হয়েছে, বোথ সাইড মাস্ট বি ইকুয়াল। এটা যদি ক্যাশ হতো, অ্যাসেট সাইডে 7,000 প্লাস হয়েছে, এটাকে সমান করার জন্য অ্যাসেট সাইডে কোনো একটা অ্যাসেটকে মাইনাস হয়ে যেতে হতো, তাহলে আমার আবার দুই পাশ ব্যালেন্স হয়ে যেত। দ্যাট ইজ দ্য রিজন। আচ্ছা, থার্ড ট্রানজেকশন, রিসিভ ক্যাশ ইন এক্সচেঞ্জ অফ সার্ভিসেস পারফর্ম। ইটস ইজি ওয়ান। Cash or revenue? Cash at, revenue at. Good. Number four, paid $850 of rent for this month. Paid. So Cash it is paid in minus cash. expense. Minus. এক্সপেন্স বেড়ে গেলে ওইটা আসলে মাইনাস হয়ে যায়, আপনার কোম্পানির রেভিনিউতে ইম্প্যাক্টটা নেগেটিভলি পড়ে। লাস্ট ট্রানজেকশন, উইথড্র